আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, এক শ্রমিকের মৃত্যু। রাজধানীতে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ। 13 নভেম্বর ঘিরে সতর্ক সরকার, জানালেন উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সব পক্ষ একমত, জানালেন অ্যাটর্নি জেনারেল। 20 নভেম্বর আপিলের রায়। আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ 14দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয়। উপদেষ্টাদের কারো কারো বক্তব্য ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। অভিযোগ ডক্টর মোশাররফের স্বাক্ষরিত সনদের বাইরে অযৌক্তিক ইস্যু তৈরি করছে কোনো দল। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে পল্টনে জামায়াত সহ 8 দলের সমাবেশ। জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গত মধ্যরাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে প্রাণ গেছে এক পরিবহন শ্রমিকের। দগ্ধ হয়েছেন 2 যাত্রীও। পুলিশ জানায়, ঢাকা থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়াগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস গতরাত 2টার দিকে গন্তব্যে পৌঁছায়। যাত্রী নামানোর পর তেল নেয়ার জন্য ভালুকজান পেট্রোল পাম্পের বিপরীত পাশের সড়কে পার্কিং করে রাখা হয় বাসটি। গত 3টার দিকে দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসের ভেতরে দগ্ধ হয়ে মারা যান পরিবহন শ্রমিক জুলহাস। গুরুতর আহত হন 2 যাত্রী বাদশা ও তার মা শারমিন সুলতানা। ভোরের আলো ফোটার অপেক্ষায় বাসে অবস্থান করছিলেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস। দগ্ধ 2 যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। আগুন দেওয়ার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ। যেটা জানতে পেরেছি সেটা হলো অজ্ঞাতনামা দুর্বৃত্তরা 3 জন দুর্বৃত্ত ওই বাসটার সামনের অংশের নিচে সাদা জাতীয় কিছু ফেলে অন্ধকারের মধ্যে ছিল এবং বাসের মধ্যে কিছু ফেলে কিছু একটা লাঠির মধ্যে আগুন দিয়ে তারা লেগে দ্রুত পালিয়ে যায়। 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের মধ্যে চলে যায়। আপনি ধারণা করতেছি দেশকে সিকিউর করার লক্ষ্যে কোনো একটা মহনীত এটা করছে। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসাইন শাহিদ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, আর জড়িতদের শনাক্তের বিষয়ে পুলিশ কি বলছে জানাবেন। এই মুহূর্তে ফুলবাড়িয়া উপজেলা জুড়ে আসলে একদিকে শোক, অপরদিকে আতঙ্ক বিরাজ করছে যে এই ধরনের ঘটনা ফুলবাড়িয়ায় দীর্ঘদিন পর বা এই বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ফুলবাড়িয়া উপজেলাতে অন্তত করতে সেভাবে এর আগে ঘটেনি। কিন্তু এই ঘটনার পরপরই যখন এই পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। যে আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি, যে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে যে কারা এটার সাথে জড়িত, তাহলে তাদের ইন্ধনদাতা কি বা কি উদ্দেশ্যে কি কারণে তারা এটি করেছে সেই বিষয়গুলো নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি যারা বলছেন যে এই ধরনের নাশকতা ঠেকাতে যে কোনো ধরনের বিশেষ অভিযান চালু ছিল সেটিকে আরো জোরদার করা হয়েছে এবং অভিযান চলবে। এই অপরাধীদেরকে ধরতে পুলিশ তার সর্বোচ্চ চেষ্টা করছে এবং তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। শুধু পুলিশ না, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে উইংসগুলো রয়েছে, র্যাব এবং অন্যান্য জায়গায়, সেখান থেকেও এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের বা অপরাধীদের ধরার চেষ্টা করা হচ্ছে। আর এখানে যে আহত যে 2 জন রয়েছে তাদেরকে ময়মনসিংহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফুলবাড়ি উপজেলা থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আমি যেটি খবর নিয়েছি তারা এখনো শঙ্কামুক্ত নন। শাহিদ, ধন্যবাদ আপনাকে। সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবিড হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 1টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে রাত 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্ফোরণে 4 জন আহত হয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাবেট হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সন্ধ্যা 7:30টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাত 1:30টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গত কদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে। এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ। এদিকে রাত 11টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 4 জন আহত হয়। পালানোর সময় 2 জন সন্দেহভাজনকে ধরেছে এনসিপি নেতাকর্মীরা। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই এমন বিকট সাউন্ড হয়েছে, আর এর বাইরে আমি কোনো কিছু বলতে পারি না। আমি ধারণা করছি এগুলা আওয়ামী লীগই হবে, তাদের সন্ত্রাসী বা তাদের যারা আছে, যারা আবার বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেই চক্রটি আবারও প্রথম টার্গেট হিসাবে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন জায়গায় তারা এনসিপির নেতাকর্মীদেরকে টার্গেট করেছে। উপস্থিত এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন 13 তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা তৈরি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা সম্পর্কে জানবো সহকর্মী রাব্বি হোসেনের কাছ থেকে। রাব্বি, আদালত এলাকায় নিরাপত্তা প্রস্তুতি কেমন দেখছেন? কবে রায় হবে সেটি নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এই জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে মূলত আমরা সকালবেলা দেখেছিলাম যে নিরাপত্তা কিছুটা বাড়ানো হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কিছুটা কমেছে। এখানে আমরা দেখছি যে জাতীয় যে ঈদগাহ মাঠে, সেখানে এর আগে গতকালকে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে সেখানে বহিরাগত কেউই সেখানে প্রবেশ করতে পারবে না। এই কথাগুলো আমরা দেখেছিলাম বিজ্ঞপ্তিতে। যদিও সকালবেলা সেখানে কেউ প্রবেশ করতে না পারলেও এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ সেখানে প্রবেশ করছেন, এই চিত্রটি আমরা আসলে দেখেছি। তবে সার্বিক পরিস্থিতি বলা যায় যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ বা আদালত চত্বরে এখানে নিরাপত্তার জন্যই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। বলা হচ্ছে যে দেশের সর্বোচ্চ আদালতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার কয়েক লাখ নথিপত্র সেখানে রয়েছে, যার কারণে 13ই নভেম্বর ঘিরে আওয়ামী লীগ যে নাশকতার ছক এঁকেছেন সেটি যাতে এই আদালত প্রাঙ্গণে কোনো আচরণ না পড়ে সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এই সুপ্রিম কোর্ট প্রশাসন। যার ফলে এই যে 13ই নভেম্বর ঘিরে যাতে এই জায়গাগুলোতে, যেহেতু একটি সর্বোচ্চ আদালত একটি এখানে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে শুধু নথিপত্রই নয়, এই মামলা সংক্রান্ত অনেক তথ্য এখানে রয়েছে, যার কারণে এই জায়গাটি নিরাপদ রাখা অনেক জরুরি বলছেন এখানকার আইন বিশেষজ্ঞ যারা রয়েছেন, পাশাপাশি যারা এখানে রাষ্ট্রপক্ষে রয়েছেন তাদের সঙ্গে আমরা বলেছি, কথাগুলো বলেছেন। তবে 13 নভেম্বর ঘিরে এই জায়গায় যে নিরাপত্তা সেটি সকাল থেকে আমরা দেখেছি জোরদার করা হয়েছে, এখনও সেটি বলবৎ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কতটা থাকে সেটি আসলে এখন দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13ই নভেম্বরের লকডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, ট্রাইব্যুনাল, মেট্রো রেল ও রেলে নিরাপত্তা বাড়ানোর কথা বলেন। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। বাসে আগুন দেয় এজন্য রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জানান, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আওয়ামী লীগের বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেন প্রবেশ করতে না পারে, এজন্য বিজিবিকে নির্দেশনা দেওয়ার কথাও জানান উপদেষ্টা। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলির যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন দেওয়া, তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, সেজন্য দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে তারা। কুমিল্লায় এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে 14 গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম ভাগে সংসদ নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই। দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না। শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে সবাই। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় 20 নভেম্বর নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের 10ম দিনের শুনানি শুরু হয়। বিএনপি, জামায়াত ও সুজনের আইনজীবীরা শুনানি করেন। শুনানি শেষে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন জানান, একতরফাভাবে সংবিধান সংশোধন করা হয়েছিল, তাই ত্রয়োদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়েছেন বিএনপির আইনজীবীরা। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই সবচেয়ে ভালো পদ্ধতি। এটি ফিরলে দেশে গণতন্ত্র আবারও ফিরে আসবে। আর সুজনের আইনজীবী শরীফ ভুইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে আগামী ত্রয়োদশ নির্বাচনে কার্যকর করার আইনি সুযোগ নেই। সবশেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের রায় ছিল জাতির জন্য ক্যান্সার। এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে, অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয় এবং আমরা এটাও মনে করি যে গণতন্ত্রকে যদি সঠিকভাবে এস্টাবলিশ করতে হয় তাহলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন ছাড়া গণতন্ত্র কোনো দিনই তার প্রাতিষ্ঠানিক রূপ পায় না। আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে। সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে ইসি। এক মঞ্চে ইস্তেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেওয়ার নির্দেশনা থাকছে এবার। সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ আসন প্রতি 20টির বেশি বিলবোর্ডে নিষেধাজ্ঞা থাকছে বিধিতে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও 2008 সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধন অধ্যাদেশ জারির পর সেই আলোকে আচরণবিধি গেজেট আকারে জারি করেছে ইসি। স্বাক্ষরিত সনদের বাইরে কোনো দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই, আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না বলেও জানান তিনি। এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কারো কারো বক্তব্য বিভ্রান্তিকর ও ঐকমত্য কমিশনের গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। বলেন, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এজন্য সরকার দায়ী থাকবে বলে জানান বিএনপি নেতারা। বলেন, নির্বাচনে যারা অংশ নিতে পারছে না তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে। সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে
তাদের উপরে কোনো দায়-দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। রাজধানীর পল্টনে জামায়াত সহ ৮ ইসলামী দলের গণসমাবেশ শুরু হবে দুপুরে। এরই মধ্যে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মী সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী রাসেল আহমেদের কাছ থেকে। রাসেল, সমাবেশ থেকে নেতারা কি ঘোষণা দিতে পারেন এবং পল্টন মোড়ের মতো একটা ব্যস্ত এলাকায় এই কর্মসূচির প্রভাব কেমন? 4টি সড়কের সংযোগ এখানে, এ বিষয়ে জানাবেন সব মিলিয়ে। রয়েছে সমাবেশটি আসলে এখনো শুরু হয়নি। সমাবেশ শুরু হবে জোহরের নামাজের পর, অর্থাৎ 2টা থেকে 4টার মধ্যে সমাবেশটি শেষ করার কথা রয়েছে। এবং আপনি যেটি জানতে চাইছিলেন, আসলে হ্যাঁ, ব্যস্ততম একটি জায়গা, সেটি বলতে গেলে এই জায়গাতে পৌঁছাতেও আমাদের বেশ খানিকটা সময় লেগেছে এবং যেই জটের পরিসর সেটি বেশ খানিকটা দূর পর্যন্ত চলে গেছে। কাকরাইলের মোড়ের আরও পেছন থেকে প্রায় মালিবাগের বা এর আশপাশের পুরো এলাকায় আসলে, যেহেতু এই সড়কটির একটি সড়ক কেবল বন্ধ করা হয়েছে, পল্টন থেকে বিজয়নগরের যেই সড়কটি, সামনের দিকে যে সড়কটি, এটি কিন্তু এর প্রভাবটা আসলে আশপাশে পড়েছে। এখন পর্যন্ত সমাবেশ ওই অর্থে কানায় কানায় পূর্ণ হয়নি, কারণ তারা আসলে ঘোষণায় দিয়েছে জোহরের নামাজের পর। ফলে জোহরের নামাজ শেষে হয়তো সবাই একসাথে এই সমাবেশ স্থলে প্রবেশ করবেন। কিছুক্ষণ আগে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে এবং এখন পর্যন্ত আসলে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলা যায়। মাইক সহ অন্যান্য যেসব কার্যক্রম রয়েছে সেই কাজগুলো তারা এখন সারছেন এবং 8টি দলের যে দাবি, আসলে তারা তার মধ্যে অন্যতম প্রধান যে তাদের দাবি, সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। সেই দাবিটিতে আসলে এই 8টি দল, অর্থাৎ জামাত ইসলামী আন্দোলন সহ সমমনা, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে 8টি দলের যে দাবি, এটি আসলে বেশ কয়েকদিন বলবো না, আরও অনেক দিন ধরেই তারা করে আসছেন এবং তারা মাঠে আন্দোলনে রয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি পালন করেছে। সেটি হচ্ছে পিআরের দাবিতে। কিন্তু এরপরে এখন আরও তারা যেটি বেশ জোরালোভাবে দাবি জানিয়ে আসছে, যে ভোটের আগে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই যে গণভোট করা, সেটিকে তারা অন্যতম বেশ জোরে দাবিটি জানাচ্ছেন। যদিও আপনি জানেন যে বিএনপি আসলে তার বিপরীত দাবিটি করছে, যে কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট করা যাবে না। ফলে এই যে পরস্পর বিরোধী একটি রাজনৈতিক মাঠে অবস্থান, দুই বিপরীত শিবিরের রাজনৈতিক শিবিরের, সেই জায়গার অবস্থানেরই একটি আজকে জানান দেওয়া, অর্থাৎ শক্তিমত্তার প্রদর্শন কিংবা যাই বলি না কেন জনমতের প্রদর্শন, সেটির এক ধরনের জানান দেওয়ারও বিষয় দেখিয়ে থাকেন রাজনৈতিক দলগুলো। তো সেটি আজকে সমাবেশ, আমরা আশা করছি শুরু হলে তাদের যে নেতাদের কি কর্মসূচি ভবিষ্যতে থাকে সেটিও আমরা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। চলতি মাসে শেষ হবে অবশিষ্ট 63 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণা। এনসিপির সাথে বিএনপির আসন সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় পরীক্ষিত মিত্রদের দ্রুত ভোটের মাঠে পাঠাতে চায় বিএনপি। এছাড়া ঘোষিত 237 আসনের কয়েকটিতে প্রার্থী পরিবর্তনের আভাস দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। বলছেন, ক্ষোভ ও অসন্তোষ দমনে বঞ্চিতদের সাথে ফের আলোচনা করবেন শীর্ষ নেতারা। তবুও কেউ জননিরাপত্তা বিঘ্নিত করলে সরকারকে কঠোর হওয়ার অনুরোধ করেছে বিএনপি। আরফিন শাকিলের প্রতিবেদন। ধান খেতে দাঁড়িয়ে আম্পায়ারের ভূমিকায় রিভিউ আবেদনকারী ব্যক্তির নাম আলাল উদ্দিন আলাল। ফেনী জেলা বিএনপির এই সদস্য সচিব মনোনয়ন বঞ্চিত হয়ে অভিনবেই প্রতিবাদ করেন। আমার বাড়ির কাজের ছেলেটা পর্যন্ত জেলে গিয়েছে। আমার এই অফিসটা 5 বার ভেঙেছে, 7 বার আমি শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছি। তো দল এটা রিভিউ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদিও এমন বুদ্ধিদীপ্ত প্রতিবাদ দেখা যায়নি আর কোথাও, বরং হামলা বিক্ষোভে গত কয়েকদিন উত্তপ্ত অন্তত 10টি জেলা। কিন্তু কেন এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া? বিএনপি প্রতিষ্ঠা করেছে, তাকে নমিনেশন না দিয়ে যদি অন্য কাউকে নমিনেশন দেয় তাহলে তো এলাকার লোক ক্ষুব্ধ হবেই। পরিচিত লোক না পালি নতুন লোক পালি তো বিপদ হবেই। যদি 2 থাকে আমরা হারিয়ে যাব। বঞ্চিতদের এমন কর্মকাণ্ডে বিএনপি বিরক্ত হলেও স্বস্তি দিচ্ছে 237 আসনের তুলনায় অল্প সংখ্যক এলাকায় প্রতিবাদ হওয়ায়। বিএনপি মনে করে তুলনামূলকভাবে যোগ্য লোকরাই পেয়েছেন এবার ধানের শীষ। যদিও সার্বিক বিবেচনায় ঘোষিত প্রার্থী তালিকায়ও কাটাছেঁড়া চলছে। প্রতিবাদ করার তো অধিকার থাকতেই পারে, তার মধ্যে 237-এর মধ্যে 4-5টা জায়গায় সমস্যা হয়েছে, তার কিছুই নাই। মনোনয়নের যে ক্রাইটেরিয়া আমরা করেছিলাম আগে থেকে, সেই ক্রাইটেরিয়ার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে। তো আবার আরেকটা ক্রাইটেরিয়া করতে গেলে আবার আরেকজন অসন্তুষ্ট হবে। যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না, আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে 2-1টা ক্ষেত্রে। যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে, তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না, 2-1টা ক্ষেত্রে দেখা দিতেও পারে। ঘোষণাহীন 63 আসনের প্রার্থী তালিকা নিয়েও বিএনপির একাধিক টিম কাজ করছে।
তীব্র অন্তকোন্দল থাকা আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলছেন তারেক রহমান। ছোট দলের বড় নেতাদের সাথে দর কষাকষি করছেন লেয়াজু কমিটির নেতারা। আর এনসিপির অতিরিক্ত চাহিদায় দলটি নিয়ে আগ্রহ কমেছে বিএনপির। এনসিপির সাথে আমাদের কোনো নির্বাচনী সমঝোতা এখনো পর্যন্ত হয়নি। আমাদের একটা প্রতিশ্রুতি আছে যে যোগ্যতা আন্দোলনে যারা আমাদের শরিক ছিল ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, তাদের সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার নির্বাচন এবং সরকার করা। তো বসে আমরা সেটা ঠিক করব। সেটা তালিকার সাথে প্রাপ্তির মিল নাও থাকতে পারে। এই মাসের শেষ সপ্তাহের মধ্যেই সবকিছু ফাইনালাইজ করতে পারবো। এনসিপিকে বাদ দিয়ে বরং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের দলে সম্পৃক্ত করতে তৎপর বিএনপি। মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকেও পুরোপুরি ধারণ করতে চায় দলটি। সেই বিবেচনায় মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধকে একটি আসনে মনোনয়ন দেওয়ার চিন্তা বিএনপির। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নওগাঁ 1 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ডক্টর সালেহ চৌধুরীর সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী শফিক ছোটন, যাচ্ছি তার কাছে। শফিক, বিক্ষোভকারীরা কি বলছেন আর সড়কে যান চলাচল অবস্থা কেমন দেখছেন জানাবেন। এই মুহূর্তে আমি সরাইগাছি মোড়ে আছি। সরাইগাছি মোড়ের যে স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভের পাদদেশে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। সকাল থেকে তারা সরাইগাছি মোড় অবরোধ করে রেখেছিল এবং যানবাহন চলাচল একেবারে বন্ধ করে দিয়ে তারা আন্দোলন শুরু করেছিল। কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, যানবাহন চলাচল কিছুটা শুরু করেছে, কেননা আন্দোলনকারীরা স্থানীয় প্রশাসনের অনুরোধে তারা স্মৃতিস্তম্ভের পাদদেশে এসেছেন এবং এখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মূলত এখানে এই যে নওগাঁ 1 আসন সাপাহার পোরশা নিয়ামতপুর, এই আসনটিতে মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানকে। তিনি 2018 সালে নির্বাচন করেছিলেন। কিন্তু আজকে যারা আন্দোলন করছেন তারা মূলত মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীর পক্ষে নিয়ে তারা আন্দোলন করছেন। তাদের দাবি হচ্ছে যে যেহেতু সাবেক এমপি ডাক্তার সালেক চৌধুরী তৃণমূলের রাজনীতি করেছেন এবং তার জনপ্রিয়তা রয়েছে, যার কারণেই এখানকার নেতাকর্মীরা যারা আন্দোলনকারী তারা মনোনয়ন পরিবর্তন করে তাদের পছন্দের ডাক্তার সালেক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি করছেন। আমরা একজনের সঙ্গে একটু ছোট্ট করে কথা বলবো যে আপনাদের এই দাবি কেন যৌক্তিক? সম্মানিত যৌক্তিক এক কথায় যদি এক কথায় যৌক্তিক, সে বারবার 3 বার এমপি এবং সে বীর মুক্তিযোদ্ধা, সৎযোগ্য এবং নেমাতপুর পোষা সাভার মানুষের সব মানুষ তাকে চায় এবং সে বিএনপির দুর্দিনে মানুষের পাশে ছিল। দুর্দিনে বিএনপির পাশে ছিল এমনটি দাবি করছেন এবং এই এলাকায় যেহেতু তিনি 3 বারের সংসদ সদস্য, সেহেতু নানান উন্নয়ন কর্মকাণ্ডের সাথে তার স্মৃতি জড়িয়ে আছে। এবং ধন্যবাদ আপনাকে। আধিপত্য বিস্তার নিয়ে মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ জানায় রাতভর মোল্লাকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে গতকাল সকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ এবং উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে আওলাদ গ্রুপের আরিফ মির সহ আরও একজন গুলিবিদ্ধ হন। আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মি সার্ভিস কোর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসের আর্মি সার্ভিস কোরে 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন তিনি। সেনাবাহিনীর বিভিন্ন গৌরবোজ্জ্বল অবদান ও ঐতিহ্য তুলে ধরেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। সম্মেলনে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় জিওসি, পদাতিক ডিভিশন, এরিয়া কমান্ডার ও সেনা প্রধানদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের দিল্লিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় আলোচনায় এসেছে এক ডাক্তারের নাম। তিনি বিস্ফোরিত গাড়িটির চালক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে ছবি ও পরিচয় প্রকাশ করেছে পুলিশ। বলা হচ্ছে বিস্ফোরণে ব্যবহার করা হয় তীব্র দাহ্য রাসায়নিক পদার্থ। এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবির এই ব্যক্তি দিল্লি ব্লাস্টের মূল সন্দেহভাজন, এমন দাবি পুলিশের। তিনি জম্মু কাশ্মীরের পুলওয়ামার ডাক্তার ওমর মোহাম্মদ। বিস্ফোরিত হুন্দাই গাড়িটি তারই ছিল বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র, এমনটাই বলছে গণমাধ্যমগুলো। বিস্ফোরণের আগে প্রায় 3 ঘন্টা যাবৎ লালকেল্লার কাছে পার্ক করা ছিল প্রাইভেট কারটি। এ সময় একবারের জন্য গাড়ি থেকে বের হননি চালক। পরে স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে চলতে শুরু করে গাড়িটি। 6:52 একটি ট্রাফিক সিগন্যালের কাছে এসে হঠাৎ করেই বিস্ফোরিত হয় যানটি, যার একাধিক সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তদন্ত চলছে, এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। একবার সংশ্লিষ্ট তথ্যগুলো খুঁজে বের করতে সক্ষম হলেই আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারবো। এদিকে ঘটনাস্থল থেকে চলছে আলামত সংগ্রহের কাজ। পাওয়া গেছে অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানির অবশিষ্ট। মেলেনি কোনো শার্পনেল, তবে এখনও নিহত সকলের পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের দায়ও স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এ ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীনগরে নিষিদ্ধ জয়শে মোহাম্মদের পোস্টার লাগানোর অভিযোগে আটক হয়েছিলেন সন্দেহভাজন ডাক্তার ওমর মোহাম্মদ। এর আগে একই ঘটনায় আটক তার 2 সহযোগীর কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 3000 কেজির বিস্ফোরক। পুলিশের ধারণা এই একই বিস্ফোরক ব্যবহৃত হয়েছে দিল্লির বিস্ফোরণে। দিল্লির সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর একটি লালকিলা। 350 বছর পুরনো মুঘল নিদর্শনটি দেখতে প্রতি বছর ভিড় করেন লাখো দর্শনার্থী। অনিক রহমান, যমুনা নিউজ। এই বিষয়ে আলোচনাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, দিল্লির বিস্ফোরণের ঘটনায় তদন্তের আর কি কি আপডেট আপনার কাছে রয়েছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন এই বিষয়ে। দেশ একটা স্তম্ভিত এবং আতঙ্কিত যে দিল্লির রাজধানীতে যদি এইরকম ঘটনা ঘটে তাহলে গোটা দেশের নিরাপত্তা কিরকম। পশ্চিমবঙ্গের শাসক দলের মুখপাত্র সুনীল মুখোপাধ্যায়, তিনি তার কাছে আমি এইটা নিয়েই কিন্তু জিজ্ঞেস করলাম তাদের মতামত। সুনীলদা, দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে সেটার এখন কি পরিস্থিতি, আর এটা সম্পর্কে আপনাদের কি ধারণা? বিষয়টা ব্যাপারে লালকিলামে বাংলায়, হ্যাঁ বাংলায়, ব্যাপারে যে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক এবং করুণার বিষয়, মানে এই বিষয়ে দুঃখজনক বিষয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, আজকে পেপারে দেখছিলাম, 100% সত্যি কথা, এর কোনো বিকল্প নেই। আমাদের দেশে বিজেপি সরকার থাকলেই এই ঘটনাগুলো ঘটবে। আপনার আমাদের এতে সীমান্ত। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী ইসরাত জাহান। সাথেই থাকুন।